ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। শক্তি, তোমার শক্তির নমুনা তো দেখতে পাচ্ছি। শক্তি না কুশক্তি। সারা রাত প্রদীপের সামনে চোখ কাটিয়ে রাখো, বেলা 2টো পর্যন্ত ঘুমাও, স্বামী সংসার খেয়াল আছে? ঘরটা দেখেছো? মনে হয় বউ থাকে। পাড়ার মেজবাড়ির চেয়ে পরিষ্কার। আমি সবকিছু সহ্য করেছি দেবু, সবকিছু। কারণ যাই হোক, এখন তো তুমি আর কোনো কিছু বিশ্বাস করো না। আমি এই জ্বালাতন সহ্য করতে পারছি না দেবু। সুভাষ, এখন পর্যন্ত যা চুরি হয়েছে সে তো আমি করিনি, হয়ে যাচ্ছে। যা চুরি হয়েছে কোনো থেকে কোনো মূল্যবান জিনিস বলো? গয়নাগাটি, টাকা পয়সা তা না তো। ধরা পড়লে তোমাকে সবাই চোর বলবে, সেটা গয়নাগাটি হোক আর কাঁসার গ্লাসই হোক। তার মানে গয়নাগাটি, টাকা পয়সা হচ্ছে না মানেই তো আমি লোভের বশবর্তী হয়ে চুরি করছি না, তাই তো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে না, এখনই এখনই আমি হিমানীদের বাড়িতে যাব, গ্লাসটা ফেরত দেবো, সবকিছু খুলে বলবো। দাঁড়াও, আমি পড়ছি, তোমরা শোনো। শিলা, দীপা, মায়া এবং আরও কয়েকজন মেয়ে কলেজ ও হোস্টেলের বাহিরে বিভিন্ন ছেলে এবং পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। এদের নামে অবৈধ দেহ ব্যবসা করারও অভিযোগ রয়েছে। স্থানীয় লোকেরা এই অনাচারের বিরুদ্ধে আন্দোলন করলেও শিলা নামের জনৈক ছাত্রী ধরা পড়ে যাওয়ার ভয়ে আত্মহত্যা করে। ওইদিকে মায়া নামের আরও এক মেয়ে হোটেলে ব্যবসা করতে গিয়ে
কতিপয় দুষ্কৃতিকারীদের হাতে ধর্ষিত হয়, কিন্তু সেও মান সম্মানের ভয়ে পালিয়ে যায়। এত কিছুর পরেও দীপাবলি বন্দ্যোপাধ্যায় নামের মেয়েটি নারী নামের সকল সুষমাকে ধ্বংস করে চোরের মায়ের বড় গলার মতো স্থানীয় লোকেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তার এই কুকর্মের সহযোগী হয় রূপা আর বেলায়েত নামের আরও 2 রাজনৈতিক ক্যাডার। এরা প্রত্যেকে মিলে স্থানীয় লোকজন, বিশেষ করে কলেজের মেধাবী ছাত্রনেতা পল্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছে। সম্ভবত রাজনৈতিক ফায়দার ভাগাভাগি নিয়ে কলহ হতে রূপাকে ওই একই গ্রুপের বেলায়েত খুন করে, কিন্তু সে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেই পুলিশ ও প্রশাসনের দক্ষতায় ধরা পড়ে। এত কিছুর পরেও দীপা মেয়েটি জনগণের মাঝে জনসংযোগের মাধ্যমে পল্লবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় লোকজন বিরক্তি সহকারে তাকে পরিত্যাগ করলেও দীপার এই কুকর্ম করার প্রচেষ্টা অব্যাহত আছে। স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে যে এক সাংবাদিকের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে এই বলে হুঁশিয়ার করেছে যে যদি কলেজ ও বিশেষ করে হোস্টেল থেকে এইসব নোংরা চরিত্রের মেয়েদের বের না করে দেওয়া হয়, তাহলে যা শোভন কর্ম নয় তাদেরকে তাই করতে হবে। লেখাপড়ার নামে এই সব করে বেড়াচ্ছে আমাদের স্ট্যান্ড করা দীপাদি। সুভাষ, দাও দাও বলছে, সুভাষ দাও। মা কালীর অভিশাপে তোমার শাপান্তর হবে সুভাষ। মা কালীর সাথে অভদ্রতা করো না। আমি অবদ্ধতা করলাম কোথায়? কথা বলো। কথা বলছো না কেন? কথা বলো। ইমানিদের বাড়ি যাচ্ছ তুমি, বলতে যে আমি চুরি করেছি। ডাক্তার কাকু অনুমতি দিয়ে দিয়েছেন, চলো। কি হলো ঠাম্মা? ঠাম্মা, মার কি হয়েছে? মায়ের কিছু হয়নি, যা হবার তোমার হয়েছে। এই বেয়াদবের মতো কথা বলছিস কেন? বেয়াদবের মতো কথা বলবো না তো কিরকম বলবো? বেয়াদবের সাথে বেয়াদবের মতোই কথা বলতে হয়। মিঠু, লাগাবো কিন্তু একটা চর। চিৎকার করবে না তুমি। মিঠু চুপ। ঠাম্মা দেখেছো হঠাৎ আমার সাথে কেমন করে কথা বলছে? চুপ। কিন্তু হয়েছেটা কি সেটা তো আমাকে একটু বলবেন। কি হয়েছে সেটা এটা পড়লেই বুঝবে। কিন্তু আমি তো চুরি করিনি, এতে আমি লজ্জিত হব। চুরি করেছে একটা পিশাচ। ও মা কালীর ইচ্ছেতে এসেছে আমার সাধনায় বাধা দিতে। মা কালী আমার পরীক্ষা নিচ্ছেন। এখন তুমি গিয়ে ও বাড়িতে গিয়ে যদি নালিশ করো তাহলে আমি লজ্জিত হব, মা কালী অপমানিত হবেন সুভাষ। এতে তোমার ধ্বংস অনিবার্য।
ধ্বংস। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, আমি দেখছি। আগে কথা দাও। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কাউকে লজ্জিত অপমানিত করব না। এবার বুঝলে, এই জন্যে তোমার বোন আর জামাইবাবুকে এ বাড়িতে আসতে নিষেধ করেছি। এতে ওনারাও বিরক্ত হতেন, আর আমিও আমার সাধনা চালাতে পারতাম না নিশ্চিন্তে। ঠিক আছে, এখন তুমি চাইলেও আমিও তো রাস্তা দেবো না। হুম? কি? না, কিছু না, যাই অফিসে যাই। অফিসে তো যাচ্ছ, নাকি তোমার দিদির জন্য বাড়ি দেখবে? হ্যাঁ, বলেছে যখন, দেখতে তো হবেই। যাই করো আর নাই করো, আমার জিনিস আনতে ভুল করো না। আমি রোজ রোজ তোমার জন্য মদ জোগাতে পারবো না। মদ না সুভাষ, কালী সাধনার তত্ত্ব। আচ্ছা ঠিক আছে, আনছি। না আনলে তো আবার কালী দেবী আমাকে অভিশাপ দেবে। এবার তোর যদি একটু লজ্জা হতো তাহলে তুইও বাঁচতি, আমরাও বেঁচে যেতাম। তুইও এগুলো বিশ্বাস করিস? বিশ্বাস করবো না? যা রটে তা কিছুটা হলেও বটে। তাই আজ যদি কেউ তোর নামে পত্রিকায় টাকা দিয়ে ছাপায় যে তুই লম্পট বা জুয়ারি, তাহলে কি তুই সত্যি সত্যি লম্পট বা জুয়ারি হয়ে যাবি? সমস্যা তো এখানেই, আমার নামে পত্রিকায় কিছু লেখা হয়নি। আর কার এত দায় পড়েছে যে টাকা ঢেলে তোমার নামে লেখালেখি করাবে? খামাখা কারোর নামে কেউ কিছু ছাপায় না, বুঝেছো? আর দুর্নাম ছড়ানোর জন্য কার এত দায় পড়েছে যে টাকা ঢালবে? ওগুলো বোঝার বয়স তোর এখনো হয়নি। হ্যাঁ, সেগুলো বোঝার বয়স হয়নি, কিন্তু তোমার এই দুর্নামের জন্য আমাদের যা পোহাতে হচ্ছে সেগুলো বোঝার বয়স হয়েছে। তো কি এমন দুর্নাম আপনাকে পোহাতে হয়েছে একটু শুনি। সেটা আমাকে না, এলাকার লোকজনকে যে বুঝাও। তাদের মুখটা আর তুমি চেপে রাখতে পারবে না। সব লোক জানুক, মিথ্যেটাও বিশ্বাস করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোরা অন্তত বাড়ির লোকগুলো তো আমাকে বিশ্বাস করতে পারে। মা, ঠাম্মা, মিঠু, তোরা সবাই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে আমি কোথায় যাব? দাদা, তুই কি বুকে হাত রেখে বলতে পারবি যে কথাগুলো আমার নামে পত্রিকায় লেখা হয়েছে ওগুলো সত্য? অন্তত আমি তো তোর দিদি নাকি?
হ্যাঁ দিদি, কিন্তু আপন না। তুই এই কথা বলতে পারবি? বৌমা, রোগীর পাশে বসে এভাবে কাঁদে না। ডাক্তার কি বলেছে সেটা বলো। শহরে নিয়ে যেতে হবে মা। ব্যবস্থা করা হয়েছে কিছু? শহরের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসছে নাকি? ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা বৌমা, অমরের অফিস থেকে জিপটা পাওয়া যাবে না? সে তো খেয়াল ছিল না মা। পাওয়া যাবে না কেন? ম্যানেজার বাবুকে বললে নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তুমি দেরি করো না, দীপাকে গিয়ে বলো ম্যানেজার বাবুর কাছ থেকে জিপটা চেয়ে নিয়ে আসুন। আমি দীপাকে বলতে পারবো না মা। আহ বৌমা, এখন এসব থাক না। কেন থাকবে মা? কেন থাকবে? কার জন্য ওর এই অবস্থা? আমাদের না মারা পর্যন্ত ওর শান্তি নেই না? কত জ্বালাবে সে আমাদের। আহা, ওই রাগ তো তার উপর আমারও আছে। ওই পত্রিকার লেখা সত্য হোক আর মিথ্যা হোক, সেটা পড়ে অমরের এই অবস্থা, তাতে কোনো সন্দেহ নেই। একটার পর একটা ঘটনা সে ছোটবেলা থেকে ঘটিয়ে যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি, লেখাপড়া করার ইচ্ছে ওর কোনোদিনই ছিল না, বরং ওগুলোর নাম করে নিজের মনের মতো করে বেহায়াগিরি করতেই উনি শহরে গেছেন। এখন একটু শান্ত হতো বৌমা। দীপাকে না বলো না, টিটুকে গিয়ে বলো। যাচ্ছি মা। হে ভগবান, মুক্তি দাও, সকল বিপদ আপদ থেকে মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। নিজের মেয়ে হলে তুমি বাবার সাথে কোনোদিন এরকম করতে পারতে না। বিশ্বাস করে আমি এমন কোনো কিছুই করিনি। হ্যাঁ, আমি আন্দোলন করেছি, কিন্তু পত্রিকায় যা লেখা হয়েছে ওগুলো সব মিথ্যে। অত বড় বড় কথা বলে লাভ নেই। আমরা শুধু এটুকুই বুঝি যে আজ বাবা মার মতো অবস্থায় পড়ে আছে, এটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে মা, ঠাম্মা, বাবা কতবার করে বললো কলেজে লেখাপড়া ছাড়া অন্য কিছু করো না, তারপরে তুমি এগুলো খুললে। তুমি তো কারো কথা শোনো না। সবাই মিলে কতবার করে বললো প্রতুলের সম্পত্তিটা নিয়ে নাও, তাও তুমি নিলে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। সত্য হোক মিথ্যা হোক যাই হোক না কেন, আমি স্বীকার করি বাবার আমার জন্য স্ট্রোক হয়েছে, কিন্তু প্রতুলের সম্পত্তি নিয়ে কোনো কিছু আমি আপনাদের মুখ দিয়ে শুনতে চাই না। হ্যাঁ, আমার অন্যায়ের জন্য আমার কি কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমাকে বলে দাও। বাহ, এত কিছু পারো আর এটুকু বোঝো না?